যে বাবারা কোর্টে গেলে সহজে রিলিফ পায় না, যে জুডিশিয়ারি মাইন্ডসেটটার জন্য পায় না। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি এই গাইডলাইন্সটা যেটা আমরা সাহায্য করে করতে পেরেছি, সেটা অনেক হেল্প করবে। আপনারা যে গাইডলাইনটার জন্য যে কলকাতা হাইকোর্টে গেলেন, তো হঠাৎ আপনাদের এই ধরনের মানে কেন আপনারা ফিল করলেন যে এটা করা, বা ভারতের অন্য কোনো রাজ্যে, কর্ণাটকে যেমন হয়েছে, মানে আপনারা কি আর কোনো রাজ্যে যাবার প্ল্যান করছেন? বা তার আগে আমি জানতে চাই যে কেন আপনাদের এটা মনে হলো, যে ফিল কেন করলেন যে এটা করা দরকার? দেখুন, এটা অনেকটা ফিল করেছিলাম, মানে আমার নিজেরও একটা সমস্যা ছিল। এখন যদিও আমি সমস্যাটা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের জন্যে আমি যখন কোর্টে যাই তখন আমি দেখি যে এখানে কোনো একটা কনসার্টেড এফার্ট নেই যারা এই বাবাদের সাহায্য করতে পারে এই ব্যাপারটা নিয়ে। বুঝতে পেরেছেন? পুরুষদের ওই 498 হিসাবে অনেকে আছে, কিন্তু এই বাচ্চাদের কি করে অ্যাক্সেস পাবো বা বাচ্চাদের কি করে কাস্টাডি পাবো, এটা কোনো সংঘবদ্ধ আন্দোলন ভারতবর্ষে ছিল না। একমাত্র 2017 সালে একবার ব্যাঙ্গালোরেই হয়েছিল, কিন্তু তারপর উনি ভদ্রলোক ওনার প্রবলেম মিটে যাওয়ার পরে উনি আর ওটা নিয়ে এগোননি। তো আমি ওনার নামটা ইচ্ছে বলছি না, বাট সবাই অনেকেই জানেন ওনাকে। তো যাই হোক, সেইগুলো আমাদের মনে, যখন আমার পার্সোনাল প্রবলেমটা হলো তখন আমাদের মনে হলো যে এরকম একটা কনসার্টেড একটা টিম চাই বা মানুষ চাই যারা মানুষকে হেল্প করবে, এবং স্পেশালি বাবাদের হেল্প করবে, নাহলে এই মানসিক দৃঢ়তাটা পাবে না, তারা লড়তে পারবে না। সেই হিসেবে আমাদের আয়ুষ্মান সংস্থা তৈরি হয়, এবং সেই জন্য আমরা তখন ভাবি যে দেখুন, জুডিশিয়ারিতে যদি কিছু চেঞ্জ করতে হয় না, আপনাকে সিস্টেমের মধ্যেই থাকতে হবে, সিস্টেমের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো সুতরাং আমরা দেখলাম যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা খুব দরকার। এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা আমরা কনসেন্ট্রেট করে আমরা ভাবলাম যে এরকম একটা গাইডলাইন করার দরকার। এবং এখানে একজনের কথা আমার নিশ্চয়ই বলা উচিত, নইলে এটা ভুল হবে। ডক্টর রাতুল রয়, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি এগিয়ে আসেন, এবং আমরা দুজনে যৌথভাবে এই পিআইএলটা করি। তো করার পরে আমরা এগিয়েছি। তারপর আমাদের অনেকগুলো সাজেশন আয়ুষ্মান থেকে আমরা দিয়েছিলাম, সেই সাজেশনগুলো হাইকোর্ট রুল কমিটি অ্যাকসেপ্ট করার পরে এই গাইডলাইনটা মান্যতা দিয়েছে। এবং এই গাইডলাইনটার বিশেষত্ব যেটা, সেটা, এবং বাঙালি হিসেবে বলে না অনেক যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এক্ষেত্রে কিন্তু এইটাই প্রযোজ্য। কারণ এটা ভারতবর্ষে ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে অনলি হাইকোর্ট অ্যান্ড দ্য ফার্স্ট হাইকোর্ট যে এটাকে একটা ম্যান্ডেট দিয়েছে এবং এটাকে রুল হিসেবে তৈরি করতে বলেছে। তো সেই হিসেবে আমাদের একটা পরিতৃপ্তি এটাই আছে, এবং আশা করব যে আপনাদেরও অনেক সংস্থায় অনেকে আছেন যারা এইসব বাচ্চাদের নিয়ে বিব্রত, এবং ইন দ্য সেন্স যে বাচ্চাদের পায় না, ডিপ্রাইভড। অনেকে আপনি যেরকম বলছিলেন ঠিকই, যে খুব মানসিক এতে চলে যায়। আমি বলবো যে দেখুন, প্রত্যেকটা নেগেটিভ, আমারও যেমন লাইফে যখন নেগেটিভিটি এসেছিল বা কোনো একটা খারাপ দিকে এসেছিল, এই খারাপ দিকটা কিন্তু ক্যান বি আ স্ট্রেংথ। এটাকে আপনাকে যদি আপনি এই জোর স্ট্রেংথ হিসেবে নিয়ে এটাকে ঘুরিয়ে ফেলতে পারেন এবং ঘোরানো যায়, তাহলে আপনি কিন্তু জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন। সুইসাইডটা আমার মনে হয় না কোনো সলিউশন হতে পারে। এবং আপনারাও, আমি দেখেছি অনেক পডকাস্টে আপনাকেও বলতে শুনেছি এটা, যে সুইসাইডটা কোনো অপশন নয়। মানুষ হয়তো অনেকে মানসিক দৃঢ়তা করে না, কিন্তু তারা, আমি বলবো যারা এসব অসুবিধে পড়ে তারা এবিএর সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যাটলিস্ট আপনারা একটা কাউন্সেলিং পাবেন। এবং আপনাদেরও বলবো, আপনাদেরও কোনো সদস্যরা যদি শিশু সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, আমরা সবসময় আছি। মানে যৌথভাবেই তো এগোতে হবে, একে অপরের কাজ তো একদম হয় না, সবই যৌথভাবেই করতে হয়। আচ্ছা, মানে যেহেতু আপনারা কর্ণাটকে করেছেন, মানে আপনাদের আর কি কি প্ল্যানস আছে? মানে আপনারা কি অন্য কোনো রাজ্যে যেতে চান? আমরা এখন আরো 6টা রাজ্যে আমাদের ড্রাফট অলরেডি রেডি হয়ে গেছে, এবং মার্চ মাস অবধি আমরা 3টে মাসের মধ্যে আমরা 6টা রাজ্যে আরো পিআইএল ফেলবো। এখানে কিন্তু আমি জানিয়ে রাখলাম একদম সবার সামনে যে আমরা কিন্তু থাকতে চাই আপনাদের সঙ্গে। আমরা নিশ্চয়ই, আপনারা যদি অফিশিয়ালি থাকতে পারেন, অফিশিয়ালি আমরা থাকতে চাই আপনাদের খুবই ভালো লাগবে। মানে সবার সামনে এটা ডেফিনেটলি কথা বলবো। আচ্ছা, আমাদের একটু যদি আপনি মানে আমাদের দর্শকদের জন্য বলেন যে যেই ছেলেরা এরকম বিব্রত, ওরা তাতে খুবই উপকৃত হবে, যে এটার ঠিক এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে এর মধ্যে, এবং মানে যেহেতু এটা মানে ক্যালকাটা হাইকোর্টেই প্রথম হলো, যে ফার্স্ট একটা, মানে যেহেতু আমাদের কাছে, যেহেতু আমরা বেঙ্গল, আমাদের তো ক্যালকাটা হাইকোর্ট একটা বড় ভূমিকা পালন করছেন, তো এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, যাতে ওনাদের অন্য লয়াররা হলেও তারা কথা বলতে পারেন এটা নিয়ে? দেখুন, এটা প্রথমত আমরা চেষ্টা করছি এটাকে বার অ্যাসোসিয়েশন থ্রু দিয়ে প্রত্যেকটা আইনজীবী যারা আছে পশ্চিমবঙ্গে তাদের হাতে এটা পেয়ে যাবে, কারণ তো ওয়েবসাইটে আছে, সবাই পাবে। কিন্তু তাদের মূল আমরা একটা পয়েন্টার্স বানাচ্ছি রেফারেন্সের হিসেবে, যেটা আমরা, কারণ এত কেউ 82 পাতা পড়তে পারবে না, সময় নেই, তো সেগুলো করবে। এখন এটা ইম্পর্টেন্ট জিনিসটা কি, প্রথমেই আমরা বলে দিচ্ছি যে এটা শুধু গাইডলাইন না,
যেটা রিকমেন্ডারি। এটা এর আগে অনেক 4-5টা হাইকোর্টে একটা চাইল্ড রাইটস ফাউন্ডেশনের গাইডলাইন ছিল, কিন্তু সেটা রিকমেন্ডারি নেচার ছিল। আচ্ছা, ট্রায়াল কোর্টদের খুশি মতো তারা অ্যাপ্লাই করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখানে হাইকোর্ট বলে দিচ্ছে যে প্রত্যেকটা নিম্ন আদালতে এটা ম্যান্ডেটরি, হ্যাজ টু বি ফলোড। তো এই গাইডলাইনের প্যারামিটার অনুযায়ী তারা ডিসিশন নেবে, ঠিক আছে? সুতরাং এইটা আপনারা কিন্তু যে কোনো মানুষ যদি বা পুরুষ মানুষ স্পেশালি যদি কোর্টে যায়, তাহলে ট্রায়াল কোর্ট 4বার কিন্তু চিন্তা করবে এবারে যে ওনাকে কতটা আমি দেবো না কি দেবো না, ঠিক আছে? কেননা ওরা জানেই যে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে হাইকোর্টে, এবং হাইকোর্টে নিজের গাইডলাইনের বিরুদ্ধে তো যাবে না, সুতরাং এই অর্ডারগুলো সহজে ওভারটার্ন হয়ে যাবে। তো এবং সেইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টেম্প্ট, যেটা আপনিও জানেন খুব ভালো করে, যে কোর্ট কোনো কারণে কন্টেম্পটে এগোতে চায় না, কারণ তারা ভাবে যে বাবা বা মাকে আমি জেল করতে পারবো না। তো আমরা এখানে গাইডলাইনে একটুখানি সরিয়ে বলেছি যে যারা হ্যাবিচুয়াল কন্টেম্প্ট করছে অর্ডারগুলো, আপনাকে জেলে যেতে হবে না, কিন্তু আপনি তার একটা কম্পেনসেটরি অ্যাক্সেস দিন, খুব এক্সট্রিম কেসে আপনি কাস্টাডি ট্রান্সফার করে দিন, আর আপনি একটা প্রহিবিটিভ কস্ট চাপান। ওই 1,000-5,000 আজকালকার দিনে কস্টে কিছু হয় না, একটু বড় অ্যামাউন্টের যদি কস্ট চাপান, আমি এবং আমার বিশ্বাস করি যদি 1-2 কোর্টও করে, এটা কিন্তু সব জায়গায় প্র্যাকটিসটা থেমে যাবে।